হ্যালো এভরিওয়ান, তোমাদের দশম শ্রেণীর ভারত চলছিল। তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশটা আমি টোটালি শেষ করে দিয়েছি। আজকে শুরু হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে যেগুলো পড়বে আমরা প্রশ্ন আকারে সবগুলো আলোচনা করে দেব। অর্থনৈতিক দিকটা অতটা বোঝার সেভাবে কিছু নেই, খুব বেশি মুখস্থ বেসটি রয়েছে, শুধু মনে রাখার জন্য কিছু কিছু ট্রিক্স চেষ্টা করব তোমাদের পড়ার সাথে সাথে বলে দেওয়ার, এবং অবশ্যই প্রশ্ন ভিত্তিক করব, যাতে প্রশ্ন কিভাবে আসে এবং তার উত্তরটা কিভাবে দেবে সেগুলো আমি একটা একটা করে বলে দেবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা যদি দেখি ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানে ভারতের অর্থনীতিটা কিসের ওপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে ভারতের অর্থনীতি কিসের ওপর নির্ভর করে, তোমরা বলবে ভারতের অর্থনীতি কৃষিকাজের ওপর নির্ভরশীল। কত শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এটা বই ভিত্তিতে চেঞ্জ থাকতে পারে, প্রায় 64% মানুষ কিন্তু কৃষিকাজের ওপর নির্ভর করে রয়েছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছি যে মানে মোর দ্যান 50% মানে বলা যায় ভারতের অর্থনীতি কিন্তু কৃষিকাজের ওপর নির্ভর করছে, ঠিক আছে? এবারে হচ্ছে আমরা দেখব যে ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি কি। এটা খুব আসে, মাধ্যমিকে এসেওছে, টেস্টে পাবে এই প্রশ্নটা, যে কৃষিকাজের বৈশিষ্ট্য কী, কৃষি সমস্যা সমাধান এগুলোও আসে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভারতের কৃষি না, ভারতের কৃষির বৈশিষ্ট্য, এটা 3 বা 5, ঠিক আছে? 3 নম্বরে এলে 3টে লিখবে, 5 নম্বরে এলে 5টার থেকে 5টার মতো লিখবে, তাহলেই হবে। তাহলে প্রথমে আমরা প্রথম লাইনটাই বলেছিলাম যে প্রথমে একটা লাইন ভূমিকা বলবে, ঠিক আছে? যে ভারতের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল, ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি হলো যে দিয়ে 1 নম্বর লিখবে, ঠিক আছে? আমি যেটা বললাম সেটা প্রথমে কিন্তু তোমরা ইনক্লুড করবে। তাহলে প্রথমে যেটা হচ্ছে আমি বলবো সেটা লিখতে, সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এটা ডিপেন্ড করে যে তুমি বলবে যে বৈশিষ্ট্য প্রথমে লেখার কী আছে, কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই আমি বললাম জীবিকা সত্তাভিত্তিক কৃষিটা আমরা প্রথমে লিখব। জীবিকা সত্তাভিত্তিক মানে কিছু কিছু মানুষ দেখবে জীবিকার জন্য কাজ করে, মানে ও জীবিকা হিসেবে পেশাটাকে যুক্ত থাকে। কেউ কেউ পাশে এরকম কাজ করে, মানে দেখবে অনেকেই হয় যে আমরা দেখবি বাগান করি, তবে আমরা কিন্তু চাষি কি আমরা নয়, আমাদের অনেকেরই বাগান রয়েছে, কিন্তু সেটা চাষ করা বোঝায় না। আমাদের জীবিকাটা হতে হবে, আমরা হবি হিসেবে নয়, আমাদের জীবিকা হিসেবে। আমাদের ম্যাক্সিমাম 64% মানুষ কিন্তু জীবিকা হিসেবে চাষটাকে করে, ঠিক আছে? ওই জন্য জীবিকা সত্তাভিত্তিক, মানে পেটের দায়, পেটের জন্য যারা করছে। তাহলে কৃষক পরিবারে যারা থাকছে, কৃষিকাজের সঙ্গে পুরোপুরি যুক্ত থাকে এবং জীবিকা হিসেবে নিয়ে থাকে, সেগুলো হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি হলো। 2 নম্বর আমরা পড়ব মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। মৌসুমি বৃষ্টিপাত নির্ভর, হ্যাঁ আমাদের ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত তো ভারত, তাহলে আমাদের ঋতু ভেদে বৃষ্টিপাত হয়। ওই জন্য আমাদের কৃষিকাজটা পুরোপুরি মৌসুমির ওপর ডিপেন্ড করছে। মৌসুমি বৃষ্টিপাত কখন আসবে, হ্যাঁ কোন সময় আসছে কোন সময় যাচ্ছে, সেগুলোর ওপর ডিপেন্ড করছে। তো ওই জন্যই মৌসুমি বৃষ্টিপাতের আবার একটা পয়েন্ট হচ্ছে, মৌসুমি বৃষ্টিপাতের এর খামখেয়ালি পড়ে না, মৌসুমি বৃষ্টিপাতটা ওর বৈশিষ্ট্য হচ্ছে খামখেয়ালি। তবে এটা সমস্যার মধ্যেও পড়ে, ঠিক আছে? বৈশিষ্ট্যটা তো লিখছি, কিন্তু এটা সমস্যা একটা। মৌসুমি বৃষ্টিপাতের উপর বেশি নির্ভর করে, তার ফলে কী হয়, ও খামখেয়ালিপনা, কোনো বছর খরা হয় কোনো বছর বন্যা হয়, তার ফলে কিন্তু কৃষির ওপর খুব এফেক্ট পড়ে। তাই আরেকটা হচ্ছে জলসেচের ব্যবহার, এটার পরেই আমি লিখছি যাতে তোমাদের মনে থাকে। সেই জন্য কি হয়, যেহেতু প্রতি বছর এটা ঋতুভিত্তিক বৃষ্টিপাতটা হয়, তাই এখানে কি হয়, জলসেচ ব্যবহার না করলে চাষের ফলন হবে না ভালো, ঠিক আছে? তো যেমন ধরো শীতকালে বা বোরো ধান যেটা হয়, বা শীতকালে যে রবি ফসলগুলো হয়, সেগুলো কি হয়, ওগুলোর জন্য তো বৃষ্টিপাত পাবো না, কারণ আমাদের শীতকালটা শুষ্ক। শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতে কিছু পরিমাণ পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয় বটে, তবে ম্যাক্সিমামটাই শুষ্ক। তো সেই জন্য আমাদের কী প্রয়োজন হয়, জলসেচ করতে হবে, মানে আগে থেকে জলটাকে সংরক্ষণ করে আমাদের পরে সেটা ব্যবহার করতে হবে। তো জলসেচের ব্যবহার করা হয় ভারতীয় কৃষিতে, ঠিক আছে? সেটা না হলে কিন্তু ভারতীয় কৃষির উৎপাদন খুব একটা বেশি হবে না। এরপর হচ্ছে ভারতীয় কৃষিতে খুব বেশি জনসংখ্যার চাপ রয়েছে। এগুলো প্রত্যেকটার আন্ডারে 1 লাইন 2 লাইন করে লিখতে হবে। জনসংখ্যার চাপ,
প্রচুর পরিমাণে আমাদের ভারতের জনসংখ্যা পৃথিবীতে দ্বিতীয় ভারত, তাই তো? প্রথম হচ্ছে চীন, তারপরেও তার জনসংখ্যার বিচারে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। তাহলে বুঝতেই পারছি জনসংখ্যা কত বেশি। তো জনসংখ্যা বেশি হলে তাদের চাহিদা মানে ওদের খিদের চাহিদাটাও প্রচুর, পেটের চাহিদাটা প্রচুর, তো সেই হারে কিন্তু ফসল উৎপাদন হয় না। তার ফলে কি হয়, প্রচুর পরিমাণে একটা জমির ওপর অনেক বেশি মানুষ নির্ভর করে, খুব সামান্য জমির ওপর অনেক বেশি চাপ পড়ে যায়। তার ফলে কি হয়, মাথা পিছু আয়টা অনেকটা কমে যায়, যে মাথা পিছু ফসল সেটা অনেক বেশি কমে যায়, তাই না? তো এইটা একটা ইয়ে। এরপরে হচ্ছে আমরা দেখব বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে ক্ষুদ্র জমিজট। ক্ষুদ্র জমিজট মানে কি? যেগুলোর উপর চাষ করা হয়, জমিজট মানে হচ্ছে যেগুলোর উপর চাষ করা হচ্ছে সেইগুলো। তো জমিজটগুলো খুব ছোট ছোট, তার ফলে এটাও একটা সমস্যা বলা যেতে পারে। এগুলো একটা সমস্যা, ঠিক আছে, এটাও সমস্যা বলা যেতে পারে। তো ক্ষুদ্র জমিজট কি বলছে, কারণ জমিগুলো অনেক ছোট ছোট, বড় বড় নয়, যেটা প্রধানত বড় বড় তৃণভূমিতে দেখেছি আমরা, খুব বিশাল বিশাল জমি হয়। যখন তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছো এইটে, সেগুলোতে দেখবে বিশাল বিশাল, আমেরিকাতে অনেক বড় বড় ক্ষেত ছিল, ওখানে অনেক বড় যন্ত্রপাতি ব্যবহার করতে পারতো। তো ক্ষুদ্র জমিজট থাকার জন্য কি হয়, তারা বড় বড় যেসব উন্নত প্রযুক্তি মানে যে যন্ত্র, সেগুলো ব্যবহার করতে পারছে না, ছোটো ছোটো জমিজট, ওই জন্য এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে কীটনাশকের অধিক ব্যবহার, কীটনাশক আর তার সাথে রাসায়নিক সার। ফলনটা বাড়ানোর জন্য বা পোকা না লাগার জন্য জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয়, এবং তার সাথে সাথে রাসায়নিক সারও ব্যবহার করা হয়, যাতে ফলনটা অনেক বেশি হয়। ঠিক আছে, এরপরে আমরা বলবো, এটা হবে তোমাদের 7, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমাদের একটা লিখবো, শ্রম নির্ভর ও পশু শক্তির প্রয়োগ। মানে খুব বেশি মানুষেরা এখানে কাজ করে, প্রচুর মানে কষ্ট করে, কায়িক পরিশ্রমের মাধ্যমে মানুষেরা এখানে কাজ করে। যন্ত্র নির্ভর নয়, শ্রম নির্ভর, মানুষের শ্রম নির্ভর। এবং এখানে এখনও কিছু কিছু জমিতে লাঙল চলে, বলদ পশুরা টেনে টেনে লাঙল ব্যবহার করে। তো এইগুলো এখনও রয়েছে। তার মানে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করতে পারে না, যেহেতু এটা ক্ষুদ্র ক্ষুদ্র জমিজট, ওই জন্য এখানে মানুষদেরকে নিজেদেরকে কাজ করতে হয়, এবং সেক্ষেত্রে ওরা পশু শক্তির ব্যবহার করে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আরেকটা বলবো, এখানে বহু ফসলের, প্রথম একটা হচ্ছে 8 নাম্বার বলে রাখি, এটা হচ্ছে খাদ্য ফসলের চাষ বেশি হয়। খাদ্য ফসল মানে কোনগুলো? ধান, গম, তৈলবীজ, এগুলো হচ্ছে খাদ্য ফসল। সব একটা একটা করে বলবে এরপরে। আরেকটা হচ্ছে যে এখানে বহু ফসলি, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এটা চেষ্টা করবো আগে লেখায়। বহু ফসলি চাষ হয়, ঠিক আছে? একটা জমির মধ্যেই বছরে 2 বা 3 বার বিভিন্ন বিভিন্ন গ্যাপে গ্যাপে নির্দিষ্ট সময় অন্তর অন্তর চাষ হয়, এটাকে বলা হয় বহু ফসলি চাষ, ঠিক আছে? একাধিক শস্যের উৎপাদন ভারতীয় কৃষির একটা অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। হ্যাঁ, একই জমিতে নানা রকম, প্রথমে ধান হলো, তারপর সবজি হলো, তারপরে ডাল জাতীয় শস্য হলো, এরকম করে বহু ফসলি চাষ হয়। ওকে, তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা চেষ্টা করবে, যার 2 নাম্বার আসুক বা 3 নাম্বার আসুক, প্রথমে জীবিকা সত্তাভিত্তি, যেগুলো আমি বলবো আগে লিখতে, সেগুলো তোমরা চেষ্টা করবে প্লিজ আগে লেখার। যেমন জীবিকা সত্তাভিত্তি কী, সেটা আমি বলবো আগে লিখবে। মৌসুমী বাজারের উপর নির্ভরশীল, এটাও আগে লিখবে, ঠিক আছে? জনসংখ্যার চাপ খুব ইম্পর্টেন্ট, ক্ষুদ্র কৃষিজোট, এইগুলো খুব আগে লিখবে। 2 নাম্বার বা 3 নাম্বার এলে সেখান থেকে তুমি সবগুলো দেখাতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এইগুলো পয়েন্টগুলো লেখার। মানে 2টো পয়েন্ট যদি লেখো, অ্যাটলিস্ট জীবিকা সত্তাভিত্তিক আর মৌসুমী বৃষ্টিপাত লিখলে, ঠিক আছে? এলে 5ই আসে, তার 5-3ই আসে, ছোটোর মধ্যে আসে না। ওকে, নেক্সট আমরা বিভিন্ন ফসলগুলো দেখে নেবো, কোনটাকে কি ফসল বলে, ঠিক আছে? এরপরে যেগুলো আসবে ওগুলো 1, 2, পার্থক্য যদি আসে সেটা হলে 3, তার বেশি আসে না এখান থেকে, বাকি পোর্শনটা থেকে। এরপরে আমরা দেখব ফসলের শ্রেণীবিভাগের মধ্যে প্রথমে একটা ভাগে আমরা দেখে নেব। প্রথম হচ্ছে খাদ্য ফসল, ঠিক আছে? খাদ্য ফসলের মধ্যে যেগুলো আমাদের প্রধান খাদ্য, মানে ধান, গম, তৈলবীজ, এগুলো হচ্ছে খাদ্য ফসল। ওকে, এরপর হচ্ছে তন্তু জাতীয় ফসল, যেগুলো
আঁশ ছেড়ে যে তন্তু বার করা হয় সেগুলো, ঠিক আছে, তন্তু জাতীয় ফসল মানে পাট আর কার্পাস। ওকে, নেক্সট বাগিচা ফসল, এটা খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। বাগিচা ফসল এটা হচ্ছে যেসব ফসলগুলো মেনলি বাণিজ্যিকভাবে অর্থকরী ফসল রূপে চাষ করা হচ্ছে, বাণিজ্যিকভাবে চাষ করা হয়, ঠিক আছে। এদের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যকরণ, পুরোপুরি রপ্তানি নির্ভর যে ফসলগুলো, মানে বাইরে থেকে বিদেশ থেকে উন্নত মানের বীজ বা চারা এগুলো এনে বিদেশি মূলধনের সহায়তায় যে চাষটা হয় সেটাকে বলা হয় বাগিচা চাষ, ঠিক আছে, বা বাগিচা ফসল। যে চাষগুলো হয় সেটাকে বলা হয় বাগিচা ফসল। কী কী হয় সেগুলো হচ্ছে চা, কফি, রবার, এই তিনটে হচ্ছে বাগিচা ফসল। এখান থেকে নানা রকম আসবে। এটা চেষ্টা করবে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তৈরি করে রাখার, সংজ্ঞা আর বৈশিষ্ট্য এবং উদাহরণ তো অবশ্যই উদাহরণের সময় দিয়ে দেয়। রবার হলো একটি ড্যাশ ফসল, খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল এগুলো। এটা ছাড়াও আরেকটা রয়েছে, সেটাকে আমরা বলি হর্টিকালচার। এটার অপর নাম হচ্ছে ট্রাক ফার্মিং। এটাও খুব আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো। হর্টিকালচার হচ্ছে অর্থকরী ফসল রূপে শাক, সবজি, ফল, এই তিনটে যে চাষ হয় তাকে বলা হয়, ঠিক আছে। শাক সবজি, ফল আর ফুল, এই তিনটে যে বাণিজ্যিকভাবে চাষ করা হয়, মানে বিক্রির উদ্দেশ্যে যে এটা চাষ করা হয় তাদেরকে বলছে হর্টিকালচার বা ট্রাক ফার্মিং। ট্রাকে করে এগুলোকে ফসলগুলোকে নিয়ে যাওয়া হয়, রপ্তানি করা হয় বাইরে, সেই জন্য এটাকে বলা হয় ট্রাক ফার্মিং। ওকে, তবে এই প্রত্যেকটা সবজি চাষের অন্যান্য নাম আছে, যেমন শাক সবজিটাকে বলা হয় ওলেরিকালচার, ফল পোমাম কালচার, আর ফুলটা হচ্ছে ফ্লোরিকালচার। ফুল ফ্লোরা, ফ্লাওয়ার থেকে ফ্লোরি, খুব ইজি। ওলেরি, ওলটা দেখবে একটা সবজির নাম, এটা মাথায় রাখবে। ওলেরি থেকে ওল হচ্ছে একটা সবজি নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এইটা পোমামটা অটোমেটিক্যালি মনে থেকে যাবে, এই দুটো মনে রাখবে। ফ্লোরিটা তো খুব ইজি, ওলটা হচ্ছে একটা সবজি, তাই ওলেরি কালচার, আর পোমাম কালচার হচ্ছে ফল। এগুলোকে একসাথে বলা হয় একবারে হর্টিকালচার। ওকে, তাহলে ফসলের শ্রেণীবিভাগ হয়ে গেল। এবারে আমরা পড়বো মৌসুম অনুযায়ী ফসলের শ্রেণীবিভাগ। মৌসুম মানে ঋতু অনুযায়ী তার আলাদা আলাদা ভাগ রয়েছে, সেগুলো আমরা একটা একটা করে দেখবো। এগুলো এক দুয়ের বেশি আসে না। এবারে হচ্ছে ঋতু অনুযায়ী, এটা একটু ডিটেলস করতে হবে, প্রত্যেকটা সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং পার্থক্য। তাহলে ফসলের শ্রেণীবিভাগ করছি আমরা মৌসুম অনুযায়ী। দেখো, প্রথমে আমরা পড়ব খারিফ শস্য। খারিফ শস্য এটা হচ্ছে মেনলি, এক কথায় যদি বলি, বর্ষাকালে হয়, ঠিক আছে। এবার তোমরা যখন বৈশিষ্ট্য পড়বে, এটার বৈশিষ্ট্য তোমাদেরকে পড়তে হবে, 2 মার্কসের জন্য বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্য 2 নাম্বারের জন্য, ঠিক আছে। বর্ষাকালে হয়, কীভাবে বৈশিষ্ট্যগুলো করবে, কখন পোতা হয়। বর্ষাকালে মানে মে জুন মাসে এটা পোতা হয়, অক্টোবর নভেম্বর মাসে এটা তোলা হয়। এটা হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট, ঠিক আছে। আর কি বলবো, যেহেতু এটা বর্ষাকালে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে বৃষ্টিপাতের অনিশ্চয়তা এখানে কিন্তু করে, মানে যদি বৃষ্টিপাত ভালো হয় তাহলে ফসল ভালো হবে, এবং বৃষ্টিপাত কম হলে সেটা ফসলকে ব্যাহত করবে বা ফসল বৃদ্ধিতে আটকাবে। তাহলে এটা কিন্তু অনেকটাই বৃষ্টিপাত নির্ভর, মানে বর্ষা নির্ভর, মানেই বোঝা যাচ্ছে যে সেটা কিন্তু অনিশ্চয়তা দেখা যাবে। আর কি হচ্ছে এক্সাম্পল, বৈশিষ্ট্যতে 2 নম্বর এগুলো দেখে নিলাম যে কখন কি হচ্ছে। এবার হচ্ছে এক্সাম্পলের মধ্যে কি কি পড়ে। বর্ষাকালে মেনলি ধানটা সব থেকে ভালো হয় খারিফের মধ্যে, ধান, ভুট্টা, কার্পাস, বাদাম, বাজরা, এগুলো, ঠিক আছে। আমরা ভুট্টা খাই বর্ষাকালে। এগুলো হচ্ছে মেনলি খারিফ শস্য, ঠিক আছে। বৈশিষ্ট্য আমরা বলে দিলাম। এরপরে আমরা চলে যাবো রবি শস্য। এটা রবি মানে হচ্ছে শীতকাল, বর্ষাটা কি করে মনে রাখবো বলো তো, খারিফ, এটা দেখো কিছুটা খারাপ মনে হচ্ছে, তাদের বর্ষাকালে খুব জল কাদা হয়, তো জন্যই খুব খারাপ অবস্থা থাকে, ওই জন্য এটা মাথায় রাখবে। খারিফটা হচ্ছে বর্ষা,
ঠিক আছে, অনেকে যাদের গুলিয়ে যায় তাদের জন্য বলছি, এরকম করে ছোট্ট ছোট্ট ট্রিক্স করে মনে রাখলে তোমাদের সুবিধা হবে। খারিফ শব্দের দেখো খারাপের সাথে অনেকটা সিমিলার রয়েছে, তো সেখান থেকে বর্ষাকালে এটা মাথায় রাখবে। রবি শস্য হচ্ছে শীতকাল, শীতকাল মানে হচ্ছে যেটা অক্টোবর তোমার ইয়েতে শুরু হবে, মেনলি শীতকালের দিকেটা হবে, যেটা মানে অক্টোবর নভেম্বর মাসে পোতা হবে, আর মোটামুটি মার্চ ফেব্রুয়ারি মার্চে তোলা হয়ে যাবে। সেটা শীতকালের যে বৈশিষ্ট্য, এখানে কী হয় পুরোপুরি সেচ নির্ভর, এর যে বৈশিষ্ট্যটা এটা কী হবে, এটা 2 মার্কসের জন্য এটা সেচ নির্ভর, কারণ এখানে বৃষ্টিপাতের কোনো কাজ নেই, তাহলে পুরোপুরি সেচ কাজ যদি উন্নত থাকে তাহলে খুব ভালো চাষ হবে এখানে। উদাহরণ মানে কোনগুলো বলবো সেচ নির্ভর মানবে, প্রথমেই যেটা আমরা বলবো, গমটা হচ্ছে রবি ফসল, বোরো ধানটা হচ্ছে রবি ফসল, বোরো ধান, ছোলা হচ্ছে রবি ফসল, এগুলো ঠিক আছে। লাস্ট হচ্ছে জাইদ, জাইদ শস্যটা হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্ম মানে বুঝতে পারছি যে এখানে অতটা বৃষ্টিপাত হয় না, তবে যেটা হয় সেটা হচ্ছে ঘূর্ণবাত একমাত্র হয়, কিছুটা ঘূর্ণবাতের ওপর নির্ভর করে বৈশিষ্ট্যটা যদি দেখতে যাই, কিছুটা ঘূর্ণবাতের ওপর নির্ভর করে। আর যদি বপনটা টাইমটা দেখি তাহলে পুরো গ্রীষ্মটাই ওখানে থাকবে, ডিসেম্বর দিকে নভেম্বরের ডিসেম্বর দিকে তো হবে, দিয়ে সেই শেষের দিকে সেটা তোলা হবে, মে জুন মাসে সেটা ফসলটা তোলা হবে, ঠিক আছে। মার্চ মাসে মেনলি মার্চ ফেব্রুয়ারি মার্চে বোনা হবে, মে জুনে তোলা হবে। হ্যাঁ, শীতকালেরটা বলে ফেললাম আমি। গ্রীষ্ম মানে তো তোমার মেনলি মে থেকে মার্চ থেকে শুরু হচ্ছে, মার্চ থেকে মে জুন বর্ষার আগে পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে খারিফটা হচ্ছে যখন মৌসুমী বায়ু ঢুকছে, মৌসুমী বায়ু যখন আগমন হচ্ছে তখন খারিফ শস্য হচ্ছে, তাই না। মৌসুমী বায়ু ঢুকছে, সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর এটা হচ্ছে মৌসুমী বায়ু যখন ফিরছে, মৌসুমী বায়ু যখন ফিরছে মানে প্রত্যাবর্তন করছে, তখন এটা হচ্ছে ওই। আর জাইদটা হচ্ছে গ্রীষ্মকালে। ওকে, এবারে জাইদ শস্যের মধ্যে যেগুলো হয় কী কী, জাইদ শস্যের মধ্যে মেনলি এটাও ওই ঘূর্ণবৃষ্টি নির্ভর বললাম। আর মেনলি যেগুলো হয় সেটা হচ্ছে পাট হয়, আউশ ধানটা হয়, বাদাম হয়, এগুলো হয়। আউশ ধান, আচ্ছা ধান তিনটে মনে রাখতে হবে আমাদের কখন কি। এটা বোরো ধান, রবি ফসল, এটা মাথায় থাকবে, বোরো রবি একই কিছুটা। আউশ আর আমনটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমন ধান হয়। ওকে, এখানেও বাদাম হয় কিছুটা। হ্যাঁ, এগুলো হচ্ছে জাইদ শস্যের উদাহরণ। হ্যাঁ, এগুলো হচ্ছে মেনলি 3 ধরনের ফসল। এবারে হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্য জানলাম, উদাহরণ জানলাম, কখন কী পোতা হচ্ছে, এগুলো হলো। এরপর যেটা আছে রবি আর খারিফের মধ্যে পার্থক্যটা অনেক বেশি আসে 3 মার্কস এবং 2 মার্কসের জন্য। খারিফ আর রবি এই দুটোর প্রতিই বিশেষত পার্থক্যটা তৈরি রাখতে হবে। 3টের মতো পয়েন্ট রাখতেই হবে তোমাদের। তাহলে এটা কি বলবো, 1 নম্বর পয়েন্ট কি হবে, গ্রীষ্মকালীন, এটা হচ্ছে বর্ষাকালীন ফসল। এটা কি হবে, শীতকালীন। কখন বোনা হচ্ছে সেটা আমরা লিখে দেবো, খারিফটা কখন বোনা হচ্ছে, রবিটা কখন বোনা হচ্ছে। খারিফটা যেমন জুন জুলাই থেকে অক্টোবর নভেম্বর। এটা আমি এমনি করে লিখছি, তোমরা ভালোভাবে লিখবে বাংলাতে। আর এটা হচ্ছে শীতকালে, মানে অক্টোবর নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে। ওকে, আচ্ছা খারিফ শস্য হচ্ছে মৌসুমি বৃষ্টিপাত নির্ভর। এটা হচ্ছে সেচ নির্ভর। ব্যাস 3টে তো হয়ে গেল, আর একটা তোমাদের উদাহরণ করে নেবে, উদাহরণগুলো যেগুলো বললাম। ব্যাস, তারপর তোমাদের বই যদি আরও এক্সট্রা থাকে তাহলে তোমরা সেটা লিখতে পারো। আর ইয়েটাও লিখে নিতে পারো, এর উৎপাদনটা তুলনামূলক হেক্টর প্রতি কম হয়, এর উৎপাদনটা বেশি হয়, এটা তোমরা চাইলে লিখে নিতে পারো। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ও বাংলাতে।
উৎপাদনটা বেশি। ব্যাস 5টা মানে অনেকটা হয়ে গেল। ওকে, এরপরে আমরা দেখব ধান চাষের ভৌগোলিক পরিবেশ। এগুলো 5 নাম্বার করে আসে। যতগুলো চাষ তোমাদের আছে প্রত্যেকটার ফসলের কিন্তু 5 নাম্বার করে প্রশ্ন আছে। একটা হচ্ছে ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ মানে দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে যেটা প্রকৃতি রিলেটেড, মানে জলবায়ু, হ্যাঁ, বৃষ্টিপাত, উষ্ণতা, মাটি, আবহাওয়া, আর্দ্রতা, এইগুলো। আর অর্থনৈতিক মানে টাকা পয়সা, শ্রমিক, যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, এইগুলো। ওকে, তাহলে প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক। প্রাকৃতিক পরিবেশ কোনগুলোকে বলছে, তাহলে আমরা কীভাবে মনে রাখবো? দেখো, প্রচুর ফসল তোমাদের রয়েছে, ধান, গম, চা, কফি, কার্পাস, ইক্ষু, এতগুলো রয়েছে। তো তোমাদেরকে তার মধ্যে থেকে মনে রাখতে হবে। তো এই 6-7টা মনে রাখার জন্য একটু একটু তোমাদেরকে ট্রিক্স তৈরি করে রাখতে হবে। যেমন ধরো, আমি কিভাবে করাবো, আমি হচ্ছে দেখো প্রাকৃতিক পরিবেশ হলো উষ্ণতা। এখানে কি করে মনে রাখবে? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, কোন কোন পয়েন্টগুলো আছে আমি আগে বলে দিই। আর্দ্রতা, এখানে জায়গা হয়ে যাবে তখন। ভূমি, মাটি আগে লিখি, মাটিটা আগে দরকার। মাটি, ভূমি, যথেষ্ট। এগুলো এক লাইন করে লিখবো। উষ্ণতা কত? 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো উষ্ণতা কমপক্ষে দরকার ধান চাষের জন্য। বৃষ্টিপাত 200 সেন্টিগ্রেডের মতো লাগবে, ঠিক আছে। মেনলি অনেক ধান চাষের পক্ষে প্রচুর জলটা লাগে, মেনলি তোমাদের 100 থেকে 200 থাকবে। আমি এটা গড় বললাম, নয়তো তোমরা লিখতে পারো 100 থেকে 200 সেন্টিগ্রেড মতো বৃষ্টিপাত লাগে। আর এখানে অধিক বৃষ্টিপাত লাগে, কারণ ওই জন্য এটাকে বলবে তোমরা তৃষ্ণার্ত ফসল লিখবে, ঠিক আছে। এটা লিখবে এখানে, তৃষ্ণার্ত ফসল বলা হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা দরকার। আর্দ্রতা যখন ফসল বৃদ্ধির সময় বেশি থাকতে হবে, আর পাকার সময় কম থাকতে হবে। যখন পাকবে তখন পাকার সময়টা কম থাকতে হবে, ঠিক আছে। মাটি কেমন হবে? জাস্ট কিচ্ছু না, উর্বর পলি মাটি, এটা মনে রাখবে। ভূমি কেমন হবে? সমতল ভূমি। ছোট ছোট করে মনে রাখবে, পরে তোমরা লাইনটা নিজে তৈরি করবে। এইটা আগে ছক করে নেবে যে এরকম করে আমাকে মুখস্থ রাখতে হবে। উষ্ণতা 20 থেকে 30, ইনফরমেশনগুলো ভুল করবে না। এইগুলো তোমরা মুখস্থ কোনোরকমভাবে রেখে দেবে ছক ছক করে, বাকি লাইনটা তোমরা নিজেরা তৈরি করে নেবে। যদি তোমরা চেষ্টা করো যে উষ্ণতা 2 লাইন ধরে মুখস্থ করবো বইয়ে, বৃষ্টিপাতের 2 লাইন মুখস্থ করবো, তাহলে সব ভুলই যাবে। তাহলে আগে আমাদের দরকার এই জিনিসগুলো ভুল। এখানে যদি তুমি ভুলেও যদি 10 ডিগ্রি লিখে দাও তাহলে একদম কেটে দেবে এখানে, ঠিক আছে। তো এটাই হচ্ছে, এই ইনফরমেশনগুলো ভুল করবে না, সেজন্য ট্রিক্স ব্যবহার করবে যাতে এগুলো মনে থাকে। তাহলে উষ্ণতা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত। এরপরে এটাকে তুমি বাড়াও যে ধান চাষের পক্ষে 20 থেকে 30 ডিগ্রি মিনিমাম তাপমাত্রা লাগে। এই চাষ না এই তাপমাত্রা না হলে ভালো উন্নত মানের চাষ হয় না, এটা বানিয়ে লিখলে। বৃষ্টিপাত গড়ে 100 থেকে 200 সেন্টিগ্রেড ধান চাষের পক্ষে খুবই প্রয়োজন। ধান চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত লাগে বলে একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। হয়েছে। আর্দ্রতাটা বেশি লাগে যখন ফসলটা বৃদ্ধি পায় তখন, আর পাকার সময় সেটা শুষ্ক হলে বেশি ভালো হয়। মাটি হচ্ছে উর্বর পলিমাটি। নদীর ধারে সমভূমিতে উর্বর পলিমাটিতে খুব ভালো চাষ হয়। এছাড়া তোমরা নিজেরাও বানিয়ে লিখতে পারো, এছাড়া দোআঁশ ও এঁটেল মাটিতেও ভালো চাষ হয়। ভূমি হচ্ছে সমতল। প্রথমে ধানের গোড়াতে যখন বৃদ্ধি হয় তখন জল থাকাটা খুব প্রয়োজনীয় চারা অবস্থাতে, ওই জন্যই সমতল ভূমিটা খুব প্রয়োজন। তাহলে এইগুলো হয়ে গেল প্রাকৃতিক পরিবেশ। এরপরে আমরা চলে যাবো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথম হচ্ছে শ্রমিক, সার কীটনাশকটা একসাথে লিখবে, জলসেচ, মূলধন, যথেষ্ট। বাজার, তারপরে আরও বাণিজ্যগুলো দরকার। শ্রমিক হচ্ছে এটা, এই যন্ত্র খুব একটা ধান চাষের পক্ষে যন্ত্র নির্ভর হয় না, শ্রম নির্ভর বেশি হয়, যেটা আগে বললাম। সার কীটনাশকের ব্যবহার করলে একটু উন্নত মানের ফসল হয়, অধিক ব্যবহার সেটা ক্ষতি করে। জলসেচ, যেহেতু মৌসুমি বৃষ্টিপাত মানে খামখেয়ালি, ওই জন্য যদি ভালো হতে হয়, ফসল হতে হয়, নিশ্চিত ভালো ফসল হতে হয়, তাহলে জলসেচটা রাখা খুব প্রয়োজন। খামখেয়ালি মৌসুমি আর কি, এটা মাথায় রাখবে, হ্যাঁ।
সেই জন্য এটা একটু প্রয়োজন জলসেচ। এমনিতে সবসময় প্রয়োজন হয় না, কারণ বোরো ধান তো শীতকালে হয়, সেক্ষেত্রে প্রয়োজন হয় না খুব একটা, তবে জলসেচটা প্রয়োজন, বৃষ্টিপাতটা ইয়েতে লাগে না। মূলধন, ধান চাষের পক্ষে মূলধন খুব প্রয়োজন। এবং লাস্ট হচ্ছে বাজার, আমি বাজারটা লিখিনি, বাজারও বা পরিবহন, যে ধানের বাজারের জন্য ধানের ফসলগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য উন্নত পরিবহন প্রয়োজন, যেটা সাধারণত শহরাঞ্চলে পাওয়া যায়। এবারে একটা কথা আমি ফার্স্টে মিস করেছি, যারা কন্টিনিউয়াস ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে পারবে। আমি প্রথমে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এখানে একটা ভূমিকা লিখব, ঠিক আছে? এখানে একটা ভূমিকা লিখবো 1 লাইন, আমি এখানটা খুব মিস করেছি। যারা কন্টিনিউয়াস দেখছো তারা পারবে, যারা স্কিপ করে করে ভিডিও দেখছো তারা হয়তো এটা মিস করে যাবে। তো এখানে একটা ভূমিকা লিখব, কি লিখব? এখানে লিখব ভূমিকাতে যে ধান চাষ হচ্ছে, এই ধান হলো ভারতের প্রধান ফসল। এটা লিখলে তারপর এর সাথে লিখতে পারো যে ভারতের ধান উৎপাদনে দ্বিতীয় রয়েছে পৃথিবীতে। এটা 2 লাইন লিখে দিলে, একটু ইন্ট্রোডাকশন দিলে সবার থেকে একটু আলাদা হয়। অনেকেই ইন্ট্রোডাকশন দেবে না। আমি চাইবো যারা লেখার মানটাকে একটু উন্নত করতে চাও তারা অবশ্যই একটু চেঞ্জ করবে, একটু ইন্ট্রোডাকশন দেবে। সেক্ষেত্রে 2 লাইন ইন্ট্রোডাকশন দিলে একটু লেখার মানটা সবার থেকে একটু আলাদা হবে। কিচ্ছু না, 2 লাইন শুধু লিখবে ধান হলো ভারতের প্রধান কৃষিজ ফসল, আর তার সাথে লিখবে পৃথিবীতে ভারত ধান উৎপাদনে দ্বিতীয়, এরকম কিছু একটা কথা। বা যেহেতু আমাদের প্রধান খাদ্য ফসল ভাত, তাই ধানের গুরুত্ব আমাদের জীবনে অনেক। ওকে, এরকমও লিখতে পারো কথা। তারপরে তোমরা শুরু করো প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক আন্ডারে 5টা পয়েন্ট তো অবশ্যই দেবে, আর অর্থনৈতিকের পক্ষে 4টে দিলে যথেষ্ট। তাহলে এইরকম করে লিখলে তোমরা 5-এ 5 অবশ্যই পাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল ধান। নেক্সট ক্লাসে আমরা একসাথে অনেকগুলো করব, গম, মিলেট, এইগুলো। গমটাও এরকমভাবেই তৈরি করব, ঠিক যেমন রয়েছে। দেখো, গম চাষটা আমি এর সাথেই পড়িয়ে দিচ্ছি, তোমাদের একেবারে হয়ে যাবে, কিচ্ছু না, খুব ইজি। শর্ট করে আমরা একটু আলোচনা করে নেব। গমটা হচ্ছে, দেখো, উষ্ণতা হচ্ছে 15 থেকে 20, আগেরটা ছিল 20 থেকে 30, পার্থক্যগুলো তৈরি করতে পারবো আমরা। 15 থেকে 20 ডিগ্রি, 15 থেকে 20 ডিগ্রি একদম আদর্শ গমের পক্ষে। বৃষ্টিপাত 100 সেন্টিগ্রেড, আগেরটা ছিল 200, এটা হচ্ছে 150 থেকে 100। আর্দ্রতা 2 রকমই, যখন অঙ্কুরোদ্গম হয় তখন আর্দ্রতা প্রয়োজন। এটাও দেখো একই টাইপেরই, অঙ্কুরোদ্গমের সময় বেশি থাকবে একটু আর্দ্রতা, আর ফসল পাকা বা বাড়ার সময় কিন্তু কম থাকবে আর্দ্রতা। মাটিটা হচ্ছে একটু অম্লধর্মী হলে ভালো হয়, অম্লধর্মী এঁটেল বা এঁটেল দোআঁশ যেটা হয় সেটা লিখে নিও এক্সট্রা তোমরা। ভূমি একটু মৃদু ঢালযুক্ত বা তরঙ্গায়িত হলে ভালো হয়। আগেটা যেমন দেখেছিলাম সমতল ভূমি হবে, কিন্তু সমতল হলে সেক্ষেত্রে একটু সমস্যা আছে, সমতলে জল দাঁড়ানো যাবে না। ওই জন্য এখানে বলছে যে একটু মৃদু ঢাল হলে ভালো হয়, মৃদু ঢাল বা তরঙ্গায়িত লিখবে, তাহলে আর একটু ভালো হয়। এখানে আমি বলবো আরেকটা পয়েন্ট এক্সট্রা আছে, সেটা হচ্ছে তুহিন মুক্ত অবস্থাটা খুব দরকার। তুহিন থাকলে ধান চাষকে খুব ক্ষতি করে, এটা কিন্তু তোমরা এদের সাথে লিখবে, ঠিক আছে? এটা আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের মধ্যে শ্রম, এখানে অনেক যন্ত্রপাতি ব্যবহার হয়, তাছাড়াও যন্ত্রপাতি ব্যবহার হলেও কিন্তু এখানে সুদক্ষ ও সুলভ শ্রমিকের প্রয়োজন হয়, ঠিক আছে? কীটনাশক, যেহেতু সবুজ বিপ্লবের টার্মটা উল্লেখ করবে, খুব ভালো হবে, তাহলে লেখার মানটা বেড়ে যাবে। সবুজ বিপ্লবের জন্য এখানে হাইব্রিড জাতীয় বা উচ্চ ফলনশীল বীজ এখানে ব্যবহার করা হয়, যার ফলে মান খুব বেশি হয়। এটা সম্পূর্ণ জলসেচ নির্ভরই বলা চলে, তাই খুব বারবার জলসেচ হলে ভালো হয়, জলসেচটা বারবার জল চেঞ্জ হলে খুব ভালো হয়। মূলধনও প্রয়োজন, কারণ উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ইত্যাদি বা যন্ত্রপাতি এগুলো ইত্যাদি ব্যবহারের জন্য মূলধন খুব প্রয়োজন। ভূমিকাটা এবারে বলবো। গমের পক্ষেও লিখবে, গম একটা আমাদের অন্যতম ফসল বলা যেতে পারে গম, ঠিক আছে? খাদ্যশস্য হিসেবে ধানের পরে আমাদের গমের স্থান রয়েছে, এটা আমরা ভূমিকাতে লিখতে পারি।
গম মেনলি নাতিশীতোষ্ণ মণ্ডলে খুব ভালো হয়, শীতকালে ওই জন্য আমাদের ধান চাষ, গমটা খুব বলা হয়, গম হচ্ছে রবি ফসল, তাই না? ওই জন্য শীতকালে ভালো ফসল হয়। তাহলে ধানের পরে হচ্ছে গমের অবস্থান, এটা 2 লাইন ভূমিকা হিসেবে লিখবে, তারপরে তোমরা প্রাকৃতিক অর্থনীতি করবে, কমপ্লিট। এবারে হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে অনেক সময় আসে ধান উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল। ধান উৎপাদক অঞ্চল যেমন সব থেকে বেশি ধান হচ্ছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে কম বেশি সব রাজ্যেই হয়, তবে আমি বলবো সব থেকে বেশি যদি বলে তাহলে সেক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গ, মানে আমাদের এখানে নামটা উল্লেখ করবো, সব থেকে বেশি পশ্চিমবঙ্গ, তারপর এছাড়া অনেক উত্তরপ্রদেশ, এইসব জায়গাগুলোতেও কিন্তু হয়। যেমন বর্ধমানকে আমরা কী জানি, ধানের ভাণ্ডার বা ধানের গোলা বলি, ঠিক আছে? প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ, এগুলো মাথায় রাখতে হবে। আর গমের ক্ষেত্রে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ড হচ্ছে পাঞ্জাব। আমরা যখন ম্যাপ পয়েন্টিং করবো তখন আর একটু ভালোভাবে দেখিয়ে দেবো ম্যাপে কীভাবে করতে হয়। আজকে এতটাই থাকলো, নেক্সট ক্লাসে বাকি ফসলগুলো নিয়েও আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।